এখন নির্বাচনের মাত্র আছে আর 4 মাসের মতো। এই সময়ে এই যদি আমাকে প্রার্থী করতে চায় জামাত ইসলামী, সেটি কিভাবে সম্ভব এটা আমার বুঝে আসে না। এটা সম্ভব না। আর নিজে থেকে প্রার্থী হতে ইচ্ছা প্রকাশ করা এই রকম যদি হয়, তাহলে বুঝতে হবে যে ওই ব্যক্তির পদের খায়েশ আছে, তিনি পদ চান, তিনি মানুষকে সেবা করার চাইতে নিজের পদের প্রতি আগ্রহী। আমার যদি এরকম থাকে, আমাকে কোনো অবস্থাতে জামাত ইসলামী প্রার্থী ঘোষণা করা উচিত নয়, আমার এরকম খায়েশ থাকলে। এটা একদম পরিষ্কার। এবি পার্টির কি অর্থনৈতিক স্বচ্ছতা তাদের মধ্যে আছে কিনা? আমি যতদিন দায়িত্বে ছিলাম অর্থনৈতিক স্বচ্ছতা ছিল, একদম পরিষ্কার। আমি খুব কড়াকড়ি করতাম এই ক্ষেত্রে। কড়াকড়ি মানে কঠোরভাবে কড়াকড়ি করতাম, এবং একেবারে 1 পয়সা পর্যন্ত আমি হিসাব করতাম। আপনারা জানেন যে কোনো রাজনৈতিক দলের যিনি প্রধান, অর্থনৈতিক দায়ভার তার উপর। অতএব আমি যে কয়দিন প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলাম, এই অর্থনৈতিক দায় আমার উপরে ছিল। তো আমি সেজন্য একেবারে 1 পয়সা পর্যন্ত হিসাব করতাম, কোন পথে আয় হচ্ছে আর কোন পথে ব্যয় হচ্ছে। আমি আপনাকে পরিষ্কার করে বলেছি একটু আগে যে এবি পার্টির তৎকালীন সময়ে আয়ের প্রধান উৎস ছিল এবি পার্টির নেতা কর্মীদের চাঁদা, এবং এটার সঙ্গে দ্বিতীয় খাত ছিল যে শুভানুদ্দায়ীরা মাঝে মধ্যে বড় বড় প্রোগ্রাম হলে সাহায্য সহায়তা করতেন, সেটি কর্মসূচি ভিত্তিক। একটি বড় কর্মসূচি, যেমন আমাদের সবচাইতে এবি পার্টির বড় কর্মসূচি ছিল প্রতি রমজান মাসে সারা মাস ব্যাপী সাধারণ গরিব মানুষদেরকে, একেবারে অসহায় যাদের ইফতার করার সামর্থ্য নাই, তাদেরকে প্রতি রমজানে প্রতিদিনই ইফতার করানো। তো এটাতে বিরাট অঙ্কের টাকা ব্যয় হতো। তো এই রকম ভালো কাজগুলির জন্য আমরা মানুষের কাছ থেকে সাহায্য এবং সহায়তা পেতাম, এবং এগুলোর পাই হিসাব আমরা রাখতাম, এবং এগুলির অডিটও হয়েছে, এই বলতে পারি। কিছুদিন আগেও দেখেছি যে এবি পার্টির অনেক লোকজন আবার জামায়াতে যোগ দিয়েছে। শেষমেশ দেখলাম যে আপনিও আবার জামায়াতে যোগ দিলেন। এখন যারা নেতাকর্মী আছে, বিশেষ করে আপনাকে যারা পছন্দ করে, মানে তারা কি আপনার সাথে যোগাযোগ করছে কিনা যে আমরাও আপনার সাথে চলে যাব, এই ধরনের কোনো কিছু আছে কিনা? এরকম যোগাযোগ তেমন এখনো হয়নি। ব্যক্তিগতভাবে অতীব ঘনিষ্ঠ 2-4 জন আমার সঙ্গে কথা বলেছেন, কথা বলেননি যে এমন না, অতীব ঘনিষ্ঠ, এটার সংখ্যা 3 কি 4 জন হবে, খুব বেশি না। এবং তারা চলে আসবেন কি না, এবি পার্টিতে থাকবেন কি না, এই ধরনের কোনো আলাপ আমিও তাদের সঙ্গে করিনি, তারাও এই আলাপ তোলেনি। আপনি কি জামায়াত থেকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করছেন কিনা, এই ধরনের কোনো সিদ্ধান্ত আপনি বা দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা? আপনি এই কঠিন বিষয়টি উত্থাপন করেছেন, এটা এজন্যই কঠিন বলছি যে জামায়াতে ইসলামীর নির্বাচনে কাউকে প্রার্থী ঘোষণার একটা নিয়ম আছে, এবং আমি আগে থেকেই জামায়াত ইসলামীর সঙ্গে সংশ্লিষ্ট ছিলাম বলে খুব ভালো করে জানি। জামায়াত ইসলামী যা করে এটি হলো তৃণমূল পর্যায়ে তাদের যে সংগঠনগুলো রয়েছে, ন্যূনতম আসন ভিত্তিক যে কোনো একটি আসন আপনি যদি ধরে নেন, সেই আসনে একাধিক উপজেলা থাকতে পারে, অনেকগুলি ইউনিয়ন পরিষদ আছে, বা কোথাও কোথাও পৌরসভাও আছে। সেখানে জামায়াতে ইসলামীর ইউনিট আছে, সংগঠন আছে, কর্মী আছেন, নেতা আছেন। প্রত্যেকের গোপন মতামত ব্যালটের মাধ্যমে জামায়াত ইসলামী নিয়ে থাকে, এবং জামায়াত ইসলামীর বিবেচনায় যদি সম্ভাব্য, উদাহরণ হিসেবে ধরে নিন যে একটি নির্বাচনী এলাকায় 5 জন প্রার্থী আছে, তো জামায়াত ইসলামী যে কোনো ইউনিয়ন পরিষদের একটা ওয়ার্ডেই গেল আর কি, কেন্দ্রীয় একজন নেতা সহ, যিনি ভোট নেবেন কেন্দ্রীয় একজন নেতা কিন্তু উপস্থিত থাকেন। তো
তিনি আগে সকলের কাছে পরিষ্কার করে দেন, লোক তো বেশি থাকে না, 100, 150, 200 লোক থাকে, তাদের কাছে পরিষ্কার করে দেন যে আমাদের কাছে মনে হয়েছে এই আসনে এই 5 জন হলো সম্ভাব্য প্রার্থী, হোক এই 5 জন। এরপরেও আপনারা যদি মনে করেন যে এই 5 জনের বাইরে বেটার কোনো প্রার্থী আছে, তাহলে তার নামটি ব্যালটে লিখে দিবেন, একদম পরিষ্কার। মানে এই 5 জনের মধ্যেই ভোট দিতে হবে এমন কোনো কথা না। যদি আরও বেটার কেউ থাকে তার নাম লিখে দেন। তো এইভাবে জামাত ইসলামী পুরা নির্বাচনী আসনে মতামত সংগ্রহ করেন গোপন ব্যালটের মাধ্যমে, এবং এগুলি একত্র করে কেন্দ্রীয়ভাবে এগুলি দায়িত্বশীল ব্যক্তিরা গণনা করেন। গণনা করে যেই ব্যক্তি পক্ষে সর্বোচ্চ মতামত পড়ে তাকেই প্রার্থী হিসাবে ঘোষণা করার রেওয়াজ জামাত ইসলামীর। সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতি। এখন নির্বাচনের মাত্র আছে আর 4 মাসের মতো। এই সময়ে এই যদি আমাকে প্রার্থী করতে চায় জামাত ইসলামী, সেটি কিভাবে সম্ভব এটা আমার বুঝে আসে না, এটা সম্ভব না। আর নিজে থেকে প্রার্থী হতে ইচ্ছা প্রকাশ করা এই রকম যদি হয়, তাহলে বুঝতে হবে যে ওই ব্যক্তির পদের খায়েশ আছে, তিনি পদ চান, তিনি মানুষকে সেবা করার চাইতে নিজের পদের প্রতি আগ্রহী। আমার যদি এরকম থাকে, আমাকে কোনো অবস্থাতে জামাত ইসলামী প্রার্থী ঘোষণা করা উচিত নয়। আমার এরকম খায়েশ থাকলে আমি বুঝাতে পেরেছি কিনা, এটা একদম পরিষ্কার। আগামী নির্বাচনে পিআর নিয়ে খুব আলোচনা সমালোচনা হচ্ছে। অনেকে বলছেন যে পিআর হলে ভালো হবে, কোনো রাজনৈতিক দল বলছেন যে না, পিআর সিস্টেম মানুষ বুঝে না। আসলে আপনি একজন সাবেক সরকারি কর্মকর্তা হিসাবে আপনি কি বলবেন? সাবেক আমলা হিসেবে বলতে পারি, কিন্তু আমার এই কথাটি আমি জামাত ইসলামীর পক্ষে বা বিপক্ষে বলছি না, এটা আগেই খোলাসা করে নেই। পিআর সম্বন্ধে আমি কিছু জানার চেষ্টা করেছি, যা জেনেছি তার চাইতে আরও বেশি জানার বাকি আছে। পৃথিবীর প্রায় 90টি দেশে পিআর পদ্ধতি চালু আছে। অল্প কয়েকটি দেশের খবর আমি সংগ্রহ করতে পেরেছি, এটি গোটা 8 হবে, এখনও আরও 82টা বাকি আছে। তারপরে মতামত দিতে পারবো, এটা আমার ব্যক্তিগত। কিন্তু জামাত ইসলামী দলগতভাবে পিআরের পক্ষে অবস্থান নিয়েছে, এইটুকু বলতে পারি। আমার যেহেতু স্টাডি এখনও শেষ হয় নাই, স্টাডি শেষ হলে আমি আগে জামাত ইসলামীর কাছে আমার যে স্টাডি এর ফলাফল জামাত ইসলামীর কাছে জমা দেব, পাবলিকলি না। পিআর হলে ভালো হয় নাকি যে সিস্টেম আছে পুরনো সেটা হলেই ভালো হয়, এটা জানতে চাচ্ছি। আমি আমলা হিসেবে কোনো কথা নয়, কথা হলো যে এই সংবিধানটি, যে আমি বলছি বর্তমানে একটি সংবিধান বলবৎ আছে, অন্তর্বর্তীকালীন সরকার এই সংবিধান বাতিল করেনি। কথা একটু মনোযোগ দিয়ে বোঝা লাগবে আমাদের। এটি হলো যে বর্তমানে একটি সংবিধান আছে, এই সংবিধান বহাল আছে এবং নির্বাচন এই সংবিধান অনুযায়ী হবে। এই সংবিধানের সঙ্গে আবার যুক্ত আছে আরপিও, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার, কেমন, যেটা অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচন করে। আমাদের এই সংবিধান অনুযায়ী এটা কাস্টমে রূপান্তরিত হয়েছে 300টি জাতীয় সংসদের আসনে একজন একজন করে এমপি নির্বাচিত করা। 300 আসনে আলাদা প্রত্যেকটাতে একজন একজন এমপি নির্বাচিত করা, এটা কাস্টমে রূপান্তরিত হয়েছে। কাস্টম যেটা, এটাও সংবিধানের একটা অংশ, আইনের একটা উৎস। আইনের 4টা উৎস থাকে, তার মধ্যে অন্যতম একটা উৎস হলো ওই দেশের রীতিনীতি, আচার আচরণ। এই যে 300 আসনের প্রতিটিতে একজন করে এমপি নির্বাচিত হন,
এটা আমাদের দেশের রীতিতে পরিণত হয়েছে, এখন নয়, এটা ব্রিটিশ আমল থেকেই চলে আসছে। তো হুট করে এটার পরিবর্তন সাধন করতে হলে এটা আমার একান্ত ব্যক্তিগত মত। যদি এবং বাস্তবেও চাইলেই নির্বাচন কমিশন এখন পিআর পদ্ধতিতে নির্বাচন করতে পারবে না যতক্ষণ না এই সংবিধানের এই বিষয়টি সংশোধিত হয়। এই সংশোধিত হওয়ার জন্য গণভোট দরকার। আগেই গণভোট 1 মাসের মধ্যে সম্পন্ন করা সম্ভব। গণভোট সম্পন্ন করে এই দেশের মানুষ যদি পিআর পদ্ধতি চায় তাহলে তো অনেক রাজনৈতিক দলের আশা পূরণ হয়ে গেল। সবচাইতে বড় কথা হলো এই দেশের মালিক কিন্তু জনগণ। জনগণ কি চায়? আমরা বলি যে এত ভাগ জনগণ চায়, এত ভাগ জনগণ চায়, যতই বলি না কেন গণভোট হলে পরে বোঝা যাবে যে কত ভাগ জনগণ কি চায়, তখন হিসাবটা চলে আসবে, তখন এটা পরিষ্কার হবে। এই ছাড়া আর কোনো রাস্তা আমার জানা নেই।